দেখা যাচ্ছে। জি স্যার। কে? সো আমরা যদি আমাদের ডিসকাশন টপিকসের একটু প্রিভিউ করি, তাইলে আমরা দেখব কি আমরা ব্যাটারি রেট নিয়ে ডিসকাস করেছি, আপনার লোকাল সাপ্লাই, ডোমেস্টিক সাপ্লাই প্লাস এক্সপোর্ট। আমরা ইনপুট ট্যাক্স রেট নিয়ে ডিসকাস করছি, কিন্তু আপনার ব্যাটারি রেট নিয়ে ডিসকাস করলাম, এই স্ট্যান্ডার্ড রেট 15%, রেডিউস রেট অথবা স্পেসিফিক ট্যাক্স অ্যামাউন্ট। ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা হলো বেসটা কি হবে। তো এই যে আমরা রেট বলতেছি, ঠিক আছে, রেটটা আমরা প্রপারলি জানলাম যে কোন ক্ষেত্রে এক্সেমশন আছে, কোন ক্ষেত্রে কি রেট অ্যাপ্লিকেবল হবে। তো এখন দ্য মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসপুট ক্রিয়েট হয় উইথ দ্য বিএটি অথরিটি, কারণ রেটটা নিয়ে তো আসলে লতে যেভাবে থাকুক না কোনো স্পেসিফাইড করা আছে। সো হয়তো রং আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, বাট রেট নিয়ে কনফিউশন থাকার কোনো নর্মালি সুযোগ থাকে না জেনারেলি। তাহলে এখানে কোশ্চেনটা চলে আসে যে ঠিক আছে, আমার একটা প্রোডাক্ট অথবা একটা সার্ভিস আমি সাপ্লাই দিচ্ছি, তাইলে যে প্রোডাক্টটা অথবা যে সার্ভিসটা আমি সাপ্লাই দিচ্ছি সেটার উপর যদি 15% হারে ব্যাট অ্যাপ্লিকেবল হয় অথবা রিডিউস রেটে ব্যাট অ্যাপ্লিকেবল হয়, তাহলে বেলোটা কি হবে, কোন বেলোর উপরে এই ব্যাটটা চার্জ হবে। কারণ ব্যাটের যে ভ্যালু, ব্যাট চার্জেবল ভ্যালু, যদি এটা কম হয় তাহলে অবভিয়াসলি গভর্নমেন্টের রেভিনিউ কম হবে। এরকম হতে পারে যে ঠিক আছে, আমি একটা কম চার্জ করলাম একভাবে, অন্যভাবে আমি রিকভার করলাম পার্শিয়াল অ্যামাউন্ট অন্যভাবে। তাহলে তখন কোশ্চেন থাকে যে তাহলে গভর্নমেন্টের রেভিনিউটা এখানে লস হচ্ছে কিভাবে, অথবা আমি প্রপার ওয়েতে ব্যাটটা পে করতেছি কিনা। এই দুইটা আপনার ক্রিটিক্যাল পয়েন্ট আপনার কি করে কনসিডারেশনে আসে। সো এটার জন্যই আপনার একটা সেকশন আছে, সেকশন 32, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। সো আপনার কোন ভ্যালুর উপরে ব্যাট পে করতে হবে সেটা ডিটারমাইন করার জন্য আপনার সেকশন 32। সো এই সেকশন 32-তে আমরা আজকে যে ডিসকাশন গুলো করবো, শুধু তো সেকশন 13 নয়, সেকশন 32-র সাথে অনেকগুলো প্রভিশনস লিঙ্কড আছে। সেই জন্য আপনারা যদি দেখেন এই স্লাইডটাতে, তাহলে আমরা ডিসকাস করবো ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, ফেয়ার মার্কেট ভ্যালু, মেথড ফর ডিটারমিনেশন অফ ফেয়ার মার্কেট ভ্যালু, determination of value of a supply without consideration, import output coefficient declaration, এবং প্রসেস অফ সেল অফ এন এস্টাবলিশমেন্ট ইজ গোয়িং কনসার্ন। এটা আমরা আজকে এখানে ডিসকাস করবো না, সাবসিকুয়েন্টলি ডিসকাস করবো, কারণ এটা স্পেশাল সাপ্লাইস এর পার্ট। আমরা এখানে যেহেতু সাপ্লাই সেখানে নিয়ে আসছিলাম, কিন্তু যেহেতু এটা স্পেশাল সাপ্লাইস এর পার্ট, স্পেশাল সাপ্লাইয়ের অনেকগুলো টপিকস আছে যেগুলো একটা আপনার ট্রানজেকশন এক একভাবে ডিটারমাইন করা হয়। সো অ্যাকসেপ্ট আপনার সেল অফ এন এস্টাবলিশমেন্ট ইজ গোয়িং কনসার্ন ছাড়া বাকি টপিকস গুলা নিয়ে আমরা এই ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই পার্টে ডিসকাস করবো। সো এখন ফার্স্টে যদি আসি, যেটা বললাম সেকশন 32, ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, আমরা যদি বাংলায় দেখি থেকে বলা হয়েছে করযোগ্য সরবরাহ মূল্য নির্ধারণ। তো এই সেকশন 32-তে এই বছর বাজেটে কোনো কিছু চেঞ্জ হয় নাই। সো এখানে 5টা সাবসেকশন আছে। একটা প্রথম যে সাবসেকশনটা সেটা হলো জেনারেল সাবসেকশন। সো জেনারেল কেসে সাবসেকশন 1 অ্যাপ্লিকেবল হয়। সাবসেকশন 2 যেটা আছে সেটা হলো অ্যাপ্লিকেবল ফর ইম্পোর্ট অফ সার্ভিস। যদি আউটসাইড দ্য কান্ট্রি থেকে সার্ভিস ইম্পোর্ট করা হয়, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা কিভাবে ডিটারমিন করা হবে সেটা হলো আপনার এই সাবসেকশন 2। সাবসেকশন 3টা হলো যখন অ্যাসোসিয়েট এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েটের সাথে ট্রানজেকশনস হয়, তখন আপনার ডিটারমিনেশন অফ ভ্যালুটা কিভাবে হবে সেটার ক্ষেত্রে সাবসেকশন 3। আর সাবসেকশন 4 যেটা, আপনার সাবসেকশন 4-এ হলো আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট কিভাবে আপনার ডিটারমাইন করা হয়। সাবসেকশন 4 ভ্যালু অফ, এখানে আপনার উইদাউট কনসিডারেশন যখন সাপ্লাই হয়
তখন আপনার ভ্যালুটা কিভাবে ডিটারমিন করা হয় এবং কতটুকু পর্যন্ত আপনার ব্যাড পে এক্সেমশন দেওয়া আছে, মানে ব্যাড পে করার দরকার নাই, সেই সিলিংটা মানে লিমিটটা দেওয়া আছে আপনার সাবসেকশন 4-এ। আর সাবসেকশন 5-এ দেওয়া আছে হলো আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন করার আপনার প্রভিশনসটা। তাহলে এই হলো সেকশন 32 এর 5টা সাবসেকশন। 5টা সাবসেকশনে আপনার 5 ধরনের ট্রানজেকশনকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রথমে আমরা যেটা বললাম, তো এইগুলোর সাথে এই সেকশনগুলোর সাথে কিন্তু রিলেটেড রুলসও আছে। তো আমরা যখন এই সেকশনগুলো নিয়ে ডিসকাস করবো তখন আমরা রিলেটেড রুলস গুলো নিয়েও আমরা ডিসকাস করব। সো এখন প্রথম যে সেকশনটা, এই সেকশনটা হলো আপনার মাদার সেকশন বলি বা ফান্ডামেন্টাল সেকশন ফর ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, যেটা বলি সেটা আমরা বলতে পারি। এখানে বলছি কি, যে ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, value of a taxable supply shall be the consideration for such supply reduced by an amount equal to the tax fraction of that consideration. So এখানে বলছি কি, ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই, একটা ট্যাক্সেবল সাপ্লাইয়ের ভ্যালু হবে শ্যাল বি দ্য কনসিডারেশন ফর সাপ্লাই, মানে কনসিডারেশন মানে পণ, পণ মানে আপনি বিক্রয় মূল্য যেটা ইনক্লুডিং অল, এই কনসিডারেশন থেকে যদি ট্যাক্স ফ্যাকশন রিডিউস করা হয় মানে বাদ দেওয়া হয়, মানে ট্যাক্সের পার্টটা বাদ দেওয়া হয়, তাহলে সেটা হবে ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। সো ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, তার মানে এই ভ্যালুটার মধ্যে ভ্যাট সাপ্লিমেন্টারি কোনো কিছু ইনপুট করা থাকবে না, এইটা এক্সক্লুডিং ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিওটি, যদি আমি সাপ্লিমেন্টারি ডিউটির পয়েন্টটা নিয়ে আসি। সো এখন যেহেতু সাপ্লিমেন্টারি পয়েন্ট আমরা ডিসকাস করতেছি না, তাহলে আমরা বলতে পারি আপনার এক্সক্লুডিং ভ্যাট। সো এটা হলো, এইটা দুইটা ফর্ম আপনার ডেফিনেশন দেওয়া আছে। কনসিডারেশন কাকে বলে সেটা একটা ডেফিনেশন দেওয়া আছে, ট্যাক্স ফ্যাকশন মানেটা কি সেটা একটা ডেফিনেশন দেওয়া আছে। কনসিডারেশনের ডেফিনেশনটা যদি আমরা দেখি, কনসিডারেশনের ডেফিনেশনে আপনার বলা হয়েছে আপনি একটা গুডস অথবা সার্ভিস যদি সাপ্লাই দেন, দেওয়ার পরে আপনি যেটা পাবেন, আপনার অ্যামাউন্টটা পাবেন, দ্যাট ইজ কল্ড এজ এ কনসিডারেশন। তো আমরা ডেফিনেশনটা যদি দেখি, কনসিডারেশনের ডেফিনেশন বলছে মিনস দ্য মানি পেইড অর পেয়েবল whether directly or indirectly against a supply or the fair market value of a thing paid or payable in lieu of cash, and also includes the money realized or realizable on the following account. So এখানে বলছে যে কনসিডারেশন মানে আমি একটা প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্টটার এগেইনস্টে আমি যা পাবো ইনক্লুডিং অল, দ্যাট ইজ কল্ড এজ এ কনসিডারেশন। অথবা আমি একটা সার্ভিস সাপ্লাই দিলাম, এটার এগেইনস্টে আমি যা পাবো, দ্যাট ইজ কল্ড এজ এ কনসিডারেশন। তবে টোটাল যে ভ্যালুটা আমি পাবো এগেইনস্ট সাপ্লাই, সেটাকে কনসিডারেশন বলা হয়েছে, মানে এটা ইনক্লুডিং অল ব্যাট সাপ্লিমেন্টারি যা থাকবে ইনক্লুডিং অল। এই যেহেতু ইনক্লুডিং অল, এই কনসিডারেশন থেকে বলছে কি ট্যাক্স ফ্র্যাকশন, যদি ট্যাক্স ফ্র্যাকশন বাদ দেই তাহলে যেই অ্যামাউন্টটা হবে সেটা ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, মানে ব্যাট ছাড়া যে ভ্যালুটা হবে সেটা হবে আপনার এই কনসিডারেশন থেকে ট্যাক্স ফ্র্যাকশনটা অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর যে ভ্যালুটা হবে, দ্যাট উইল বি কনসিডার্ড এজ এ ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই। ট্যাক্স ফ্র্যাকশনের একটা ডেফিনেশন দেওয়া আছে আপনার, ডেফিনেশনটাতে বলা হয়েছে আর ডিভাইডেড বাই 100 + আর, যেখানে আর ইজ দ্য রেট অফ ব্যাট। তাহলে আপনার ট্যাক্স কনসিডারেশন থেকে ট্যাক্স ফ্র্যাকশন যদি আমি বাদ দেই, তাহলে যে অ্যামাউন্টটা হবে দ্যাট উইল বি কনসিডার্ড এজ এ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। এখন যদি আমরা একটা নিউমারিক এক্সাম্পল দেখি, যে এখানে দেখেন যে যদি আমি একটা প্রোডাক্ট সাপ্লাই দিই, প্রোডাক্টের যদি ভ্যালুটা হয় 115 টাকা, তাহলে 115 থেকে দেখেন এখানে ট্যাক্স ফ্র্যাকশনটা বাদ দিছে। যদি ব্যাটের রেট 15 হয়, আমরা দেখছি কি আর ডিভাইডেড বাই 100 + আর, তাহলে 100 + আর হলো কত, 100 + আর যদি 15% হয় 115, আর ডিভাইডেড বাই, তাহলে আরটা কত 15, তার মানে এই যে 115, 115 হইলো এটা মাল্টিপ্লাইড বাই ট্যাক্স ফ্র্যাকশন, তার মানে এটা করে যে অ্যামাউন্টটা হবে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 15 হয়েছে, তাহলে 115 থেকে 15 বাদ দিলে তাহলে আপনার 100 হলো আপনার ভ্যালু, যেটা অফ এ ট্যাক্সেবল সাপ্লাই মানে 100। এখন যদি আপনি ব্যাকওয়ার্ডে যান, 100 এর সাথে যদি 15% অ্যাড করেন তাহলে কত হবে, 100 + 15% হলো 15, তাহলে 115। তাহলে এই হলো নিউমারিক এক্সাম্পল। আমরা যদি বলি যে এখানে যে সাবসেকশন 1-এ বলা হয়েছে যে ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই, কোনো একটা ট্যাক্সেবল সাপ্লাইয়ের ভ্যালু হবে কনসিডারেশন ফর সাপ্লাই, মানে
পণ বা বিক্রয় মূল্য যেটা আছে ইনক্লুডিং অল সেটা, এবং ওইটা থেকে ট্যাক্স ফ্র্যাকশনটা বাদ দিলে যে অ্যামাউন্টটা হয় সেটাই হবে ভ্যালু। তার মানে আমরা যা কিছু রিসিভ করবো এগেইনস্ট সাপ্লাই, দ্যাট ইজ ইনক্লুসিভ অফ অল, মানে ইনক্লুসিভ অফ ব্যাট। আমরা এক্সক্লুসিভ অফ বলতে পারবো না। ওই ইনক্লুসিভ অফ ব্যাটের যে অ্যামাউন্টটা, দ্যাট ইজ কল্ড কনসিডারেশন। কনসিডারেশন থেকে ট্যাক্সের অ্যামাউন্টটা ট্যাক্সেশন ফর্মুলা দিয়ে যদি আমরা বাদ দেই, তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হলো আপনার ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, মানে এটার মধ্যে কোনো কিছু থাকবে না, মানে ট্যাক্স ইনপুট করা থাকবে না। এইটাই হলো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তার মানে হলো আমি যখন কোনো কিছু সাপ্লাই দিই, এটা রেজিস্ট্রেশন যেটাই পাই সেটাই হলো ভ্যালু, সেটাই হলো কনসিডারেশন। সেখান থেকে ব্যাটারি রেট দিয়ে আপনার কি করব, আমরা ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাইটা ডিটারমিন করতে পারবো। সো এই বেসিসে আপনার, যদি এটা দেখলাম যে আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন বেসিস, ফরওয়ার্ডে যদি দেখি যে আমার 100 টাকা হলো ভ্যালু, 100 টাকার সাথে আমি ব্যাটারি অ্যামাউন্ট 15% অ্যাড করলে তার মানে আমার কনসিডারেশন হবে 115। এই হলো সাবসেকশন 1। এখন আমরা যদি সাবসেকশন 2 তে যাই, এই সাবসেকশন 2 এ যাওয়ার আগে আমাদেরকে একটা সেকশন আছে, সেকশন 20। আপনারা জানেন আপনার ইম্পোর্ট অফ সার্ভিস আন্ডার রিভার্স চার্জ মেকানিজম, তাইলে সেকশন 20 আমাদেরকে দেখতে হবে, করতে হবে। তারপর আমাদেরকে এই 32 সাবসেকশন, এই সেকশন 32 সাবসেকশন 2 তে আসতে হবে। আপনার সেকশন 20 তে বলা হয়েছে ইম্পোর্টেড সার্ভিসেস রিভার্স চার্জ টু রিসিপিয়েন্ট। আপনার এখানকার দুইটা সেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা হলো সেকশন 21 আর একটা হলো সেকশন 22। সেকশন 21-এ বলছে যে সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস, আমরা যখন, এটা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, আমরা যখন কোনো একটা গুডস ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার পরে আপনার কি হয়, কাস্টমস, আপনার ইম্পোর্ট স্টেজে কাস্টমস অথরিটি কি করে ওই গুডসটার ভ্যালুটাকে অ্যাসেস করে, ডিটারমাইন করে, অ্যাসেস করার পরে ডিউটিস এন্ড ট্যাক্সেস চার্জ করে, দেন ডিউটিস এন্ড ট্যাক্সেস আপনি পে করার পরে গুডসটা কাস্টমস অথরিটি থেকে, মানে পোর্ট থেকে রিলিজ করতে পারেন। আর সার্ভিসেস এর ক্ষেত্রে কি হয়, সার্ভিসেস এর ক্ষেত্রে এই ধরনের আপনার কাস্টমস কোনো প্রসেস নাই, এইভাবে গুডস, আপনার গুডস এর মতো করে সার্ভিস রিলিজ করার কোনো অপশন নাই। তাহলে কি হয় যে আপনার উইদাউট এনি আপনার পারমিশন, মানে আপনার আপনার সার্ভিসটা কি করতে পারি, আমরা সার্ভিসটা কনজিউম করতে পারি। দেন কোশ্চেন আসে ফর পেমেন্ট। গুডস এর ক্ষেত্রে কি হয়, আপনি এলসি করে পেমেন্ট করবেন, ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করবেন, তারপর আপনি কি করবেন, গুডসটা আপনি ইউজ করতে পারবেন। আর সার্ভিসেস এর ক্ষেত্রে কি হয়, সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার গুডস এর মতো ইম্পোর্ট স্টেজের এরকম সব কাস্টমস এর যে ডিউটিস এন্ড ট্যাক্সেস আছে এগুলো পে করার কোনো অব্লিগেশনস নাই। সো এখানে তাইলে প্রথম পয়েন্টে আসে যে এই যে সার্ভিসটা আমি দেশের বাইরে থেকে রিসিভ করতেছি, তাহলে সার্ভিসটা দেশের বাইরে থেকে রিসিভ করার কারণে যে আমার দেশের বাইরে থেকে সার্ভিসটা প্রোভাইড করতেছে তার বাংলাদেশের ল আপনার কি করার, ল কমপ্লাই করার কোনো অব্লিগেশনস নাই। তাহলে এখন দেখা যাচ্ছে কি, যে ঠিক আছে দেশের বাইরে থেকে আমি একটা সার্ভিস দিতেছি, এখন আমি ইম্পোর্টার আর দেশের বাইরে থেকে যে সার্ভিসটা প্রোভাইড করছে সে হলো এক্সপোর্টার। কারণ আমি যে সার্ভিসটা বাংলাদেশে দেশের বাইরে থেকে নিলাম, তাহলে এটার ক্ষেত্রে কোশ্চেনটা আসবে, তাহলে ব্যাট কে পে করবে, রাইট? তাহলে যে বাইরে থেকে গুডসটা সাপ্লাই দিছে, সার্ভিসটা সাপ্লাই দিছে, যে সাপ্লাই অফ সার্ভিস বা এক্সপোর্টার, তার বাংলাদেশের ব্যাট পে করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ তার তো বাংলাদেশের রেজিস্ট্রেশন নাই, তার বাংলাদেশে রেজিস্ট্রেশন নাই, তার বাংলাদেশে কোনো আপনার প্লেস নেই ফর অপারেশন। তার ক্ষেত্রে তখন কোশ্চেনটা আসে ব্যাটটা কে পে করবে, ব্যাটটা পে করবে যে সার্ভিস ইম্পোর্ট করছে সে। এই জন্য এখানে বলা হয়েছে যে ইম্পোর্টেড সার্ভিস রিভার্স চার্জ টু রিসিপিয়েন্ট। তার মানে উল্টো ভাবে রিভার্স চার্জ টু রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্টকে চার্জ করা হয়, রিসিপিয়েন্টকে পে করতে হয়। তো এটার একটা আমরা কি বিপরীত প্রভিশনস দেখছি যখন আমরা রেজিস্ট্রেশন পার্ট নিয়ে ডিসকাস করছি। ওখানে কি দেখছি, যে ইলেকট্রনিক সার্ভিস বা আরো কয়েক ধরনের সার্ভিস আছে, যে ধরনের সার্ভিসের ক্ষেত্রে আপনার নন রেসিডেন্টকে বাংলাদেশে ব্যাট রেজিস্ট্রেশন নিতে হয়েছে, নেওয়ার প্রভিশনস আছে, এবং ব্যাট লাইবিলিটি ডিসচার্জ করার আপনার প্রভিশনস আছে ইন কেস অফ ইলেকট্রনিক or other services which is mentioned in the law. But in case of আপনার ইলেকট্রনিক সার্ভিস ছাড়া অন্য সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার এই ধরনের অব্লিগেশনস নাই। তাহলে তখন কোশ্চেনটা আসতেছে যে হু উইল পে দ্য ব্যাট, সো ব্যাট উইল পে বাই দ্য কে,
আপনার ইম্পোর্ট যে সার্ভিস রিসিপিয়েন্ট যে সার্ভিসটা ইম্পোর্ট করছে, তখন ওই ইম্পোর্টারই আপনার রিভার্স চার্জ মেকানিজমে কি করবে, ব্যাটটা গভর্নমেন্ট ট্রেজারিতে পে করবে। এই জন্য এই সেকশনটাকে বলা হয়েছে ইম্পোর্টেড সার্ভিসেস রিভার্স চার্জ টু রিসিপিয়েন্ট। আর যদি আমরা বাংলায় দেখি, তাহলে বাংলায় আপনার বলা হয়েছে আমদানিকৃত সেবার ক্ষেত্রে গ্রহীতার নিকট হইতে কর আদায়। তো এখানে যে এই ইম্পোর্টেড সার্ভিসেস এর ক্ষেত্রে ব্যাট হবে কিনা সেটা ডিপেন্ড করা আছে সেকশন 20 সাবসেকশন 1-এ। এখানে বলছি কি, যে সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি ট্যাক্সেবল, যে যদি সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি ট্যাক্সেবল সাপ্লাই ইফ রিসিপিয়েন্ট মানে যে সার্ভিসটা রিসিভ করবে রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড মানে ব্যাট রেজিস্টার্ড অ্যান্ড অ্যাকোয়ার সার্ভিসেস ইন দ্য প্রসেস অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কার্যক্রমের প্রক্রিয়ায় ওই সার্ভিসটা রিসিভ করে, অ্যান্ড এখানে তিনটা স্টেপ, একটা হলো রেজিস্টার্ড, আর একটা হলো ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রসেস সার্ভিসটা অ্যাকোয়ার করে, আর আরেকটা স্টেপ লাস্ট স্টেপটা বলছে যে ইফ সার্ভ সার্ভিস ইজ প্রোভাইডেড ইন বাংলাদেশ বাই রেজিস্টার্ড অর রিকোয়ার্ড টু বি রেজিস্টার্ড পারসন ইন দ্য প্রসেস অফ এন ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ ট্যাক্সেবল অ্যাট এ রেট আদার দেন জিরো রেট। তার মানে বলছে যে ওই সার্ভিসটা যদি আপনি দেশের বাইরে থেকে ইম্পোর্ট না করতেন, বাংলাদেশের যদি কারোর কাছ থেকে সার্ভিসটা আপনি রেজিস্টার্ড পারসন থেকে রিসিভ করতেন, তাহলে যদি এটা ট্যাক্সেবল হইতো অ্যাট রেট আদার দেন জিরো, জিরো ছাড়া অন্য কোনো রেটে, তাইলে তখন আপনি ইম্পোর্টেড সার্ভিস যেটা আপনি দেশের বাইরে থেকে যে সার্ভিসটা আপনি ইম্পোর্ট করবেন সেটাও বাংলাদেশে ট্যাক্সেবল হবে। তাহলে গেল ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে বলছে যেহেতু আমি যে রিসিপিয়েন্ট যে সার্ভিসটা ইম্পোর্ট করবে সেই আপনার ইম্পোর্টার, আবার সেই আপনার কি করতেছে তার রেসপন্সিবিলিটি আসতেছে ব্যাট পে করবে। তাহলে এখানে কোশ্চেন আসতেছে যে রিবেট কিভাবে নিবে। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখছি যখন ইম্পোর্ট ট্যাক্স রেটের প্রভিশন গুলো ডিসকাস করছি যে রিবেটের কতগুলো কন্ডিশনস আছে, কন্ডিশনস ফুলফিল করে ট্যাক্স ইনভয়েসের বেসিসে রিবেট নেওয়া যায়। তো এখানে একটা হলো ট্যাক্স ইনভয়েসের বেসিসে রিবেট নেওয়া যায়, আর একটা দেখলাম কি ইম্পোর্ট অফ গুডস এর ক্ষেত্রে বিল অফ এন্ট্রি বেসিসে, যেটা বিল অফ এন্ট্রির নাম চেঞ্জ হয়ে গেছে গুডস ডিক্লারেশন, ওই গুডস ডিক্লারেশনের বেসিসে রিবেট নেওয়া যায়। তাহলে এখন এই যে সার্ভিসটা ইম্পোর্ট করতেছি এটার ক্ষেত্রে কিন্তু বিল অফ এন্ট্রিও হয় না, কারণ বিল অফ এন্ট্রি হয় গুডস এর ক্ষেত্রে যখন কাস্টমস অ্যাসেসমেন্ট হয়। তারপরে এটা কিন্তু ট্যাক্স ইনভয়েসও হয় না, কারণ ট্যাক্স ইনভয়েস ইস্যু হয় লোকালি। তাহলে এই ক্ষেত্রে কি থাকবে, এই ক্ষেত্রে আমি যে রিসিপিয়েন্ট রিভার্স চার্জ বেসিসে ব্যাটটা পে করছি আমার কাছে থাকবে শুধু ট্রেজারিতে যে ডিপোজিট করছি গভর্নমেন্ট ট্রেজারিতে, সেটা ডিপোজিট করার জন্য আপনার ট্রেজারি চালানের কপি। সো এখানে এই জন্য প্রথম বলছি কি ব্যাট পেয়েবল বাই দ্য রিসিপিয়েন্ট অফ ট্যাক্সেবল সাপ্লাই অফ দ্য ইম্পোর্টেড সার্ভিস ক্ষেত্রে, তার ক্ষেত্রে দুই দরটা এন্ট্রি হবে, একটা একবার হবে আউটপুট আর একবার হবে ইনপুট, তার মানে আলটিমেটলি জিরো হয়ে যাবে। কিন্তু সমস্যাটা বাতাইছে হলো যখন আপনার সেকশন 46 মানে রিবেটের ক্ষেত্রে ওখানে বলছে ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে ব্যাটটা মানে ট্রেজারি চালান লাগবে টু টেক ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট। এই জন্য আপনার তখন এন্ট্রিটা হয়ে গেছে আপনার তিনটা। কি এন্ট্রি তিনটা হয়ে গেছে, যে আপনি প্রথমে আউটপুট ট্যাক্সে দেখাবেন ব্যাটারি রিটার্নে, যেহেতু আউটপুটে দেখাইছেন তখন আপনার ব্যাটারি লাইবিলিটিটা আপনার পে করতে হবে, তখন আপনি পে করবেন ট্রেজারি চালানের মাধ্যমে। পে করার পর এই ট্রেজারি চালানের রেফারেন্সে আপনি ইনপুট ট্যাক্স এইটা ক্লেম করবেন। সো যদিও আমরা সেকশন 30 সেকশন 20 সাবসেকশন 2 তে বলছে যে একবার আউটপুট ট্যাক্স একবার ইনপুট ট্যাক্স হবে, ফিজিক্যালি ট্যাক্স পে করার কোনো অব্লিগেশন থাকবে না। কিন্তু যেহেতু রিবেট নিতে গেলে যে ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে ক্লেম করতে গেলে, যেহেতু সেকশন 46 এ বলা হয়েছে যে আপনার ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে ট্রেজারি চালানোর মাধ্যমে রিবেট নিতে হবে, তাইলে এখানে এই দুইটা এন্ট্রির পরিবর্তে টেকনিক্যালি তিনটা এন্ট্রি হয়ে যাবে, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। এবং যদি আমরা সেকশন 16-এ দেখি যে এই ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে বা ইম্পোর্টেড সার্ভিসেস এর ক্ষেত্রে হু ইজ রেসপন্সিবল টু পে বিএটি, ওখানেও ক্লিয়ারলি বলা আছে আপনার দেখেন ইন কেস অফ আপনার ট্যাক্সেবল সাপ্লাই অফ ইম্পোর্টেড সার্ভিসেস এর ক্ষেত্রে রিসিপিয়েন্ট আপনার ট্যাক্স পে করবে মানে ব্যাট পে করবে। সো এই হলো আপনার ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে একটা পার্ট। দ্বিতীয় পার্ট যেটা, দ্বিতীয় পার্টটা হলো যে এটা আমরা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখে আসছি যে কিছু পার্টিকুলার সার্ভিসেস এর ক্ষেত্রে ওই সার্ভিসগুলো যদি নন রেজিস্টার্ড মানে আনরেজিস্টার্ড পার্সনকে, যাদের ব্যাট রেজিস্ট্রেশন নাই, যদি আমি একজন ইন্ডিভিজুয়ালকে বলি যে আনরেজিস্টার্ড পার্সনকে প্রোভাইড করা হয়, তাইলেই মাত্র ওই ক্ষেত্রে ওই নন রেসিডেন্টের
বাংলাদেশে ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার অব্লিগেশনস আছে, এবং ও মাস দাদা, শেষে ব্যাটের রিটার্ন এবং আদার কমপ্লায়েন্সের প্রভিশনস আছে। হালিম দাদা ভাই। বাবু, হ্যাঁ একটু দাদা 2 মিনিট আসি দাদা, একটু জি জরুরি, প্লিজ। একটু অনুমতি চাই সবার থেকে। জি প্লিজ। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। সো আমরা যে পয়েন্টটাতে বলতেছিলাম যে তাইলে ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার দেখবেন যে তিনটা স্ট্রিমে আপনার ব্যাট পেমেন্ট মেকানিজমটা আমরা ক্যাটাগরাইজ করতে পারি। কিভাবে তিনটা স্ট্রিমে ক্যাটাগরাইজ করতে পারি? যে আমরা ফার্স্ট ক্লাসটা যদি দেখি, তখন আমরা ডিসকাস করছিলাম কি, যে আপনার ব্যাট রেজিস্ট্রেশন দুই ধরনের আপনার হয়ে থাকে, ব্যাট রেজিস্ট্রেশন টু রেসিডেন্ট, একটা হলো ব্যাট রেজিস্ট্রেশন টু নন রেসিডেন্ট। তখন আমরা ডিসকাস করছিলাম যে নন রেসিডেন্টের ব্যাট রেজিস্ট্রেশন নেওয়ার আপনার আপনার লিগ্যাল প্রভিশনসটা কি। তখন আমরা দেখলাম যে যারা ইলেকট্রনিক সার্ভিস এবং এই ধরনের কিছু সার্ভিস প্রোভাইড করে, যেগুলো স্পেসিফিক্যালি মেনশন করা আছে ইন আপনার বিএটি ল, তাদের ক্ষেত্রে যখন আনরেজিস্টার্ড পার্সনকে ওই পার্টিকুলার সার্ভিসটা প্রোভাইড করা হয়, তখন আপনার ওই যে নন রেসিডেন্ট আপনার এন্টিটি আছে, তাদেরকে বাংলাদেশে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয় এবং এজেন্টের মাধ্যমে কমপ্লায়েন্স এনশিওর করতে হয় এবং ভ্যাট পেমেন্ট করতে হয় অন মান্থলি বেসিস, এবং ভ্যাটের যে অন্যান্য আদার কমপ্লায়েন্স আছে সেই কমপ্লায়েন্স গুলো এনশিওর করতে হয়। তাহলে তখন ওইটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ইম্পোর্ট অফ সার্ভিস মানে রিভার্স চার্জ মেকানিজমে ব্যাট কালেকশন করতে বলতে পারি না। এটার ক্ষেত্রে ব্যাট পে করে যে সার্ভিস প্রোভাইড করছে ওই সার্ভিস প্রোভাইডার, অ্যাকসেপ্ট ডেট যদি রেজিস্টার্ড পার্সনের ক্ষেত্রে, ওইটা কাদেরকে, আনরেজিস্টার্ড পার্সনকে। রেজিস্টার্ড পার্সনকে যখন কোনো সার্ভিস প্রোভাইড করে, মানে রেজিস্টার্ড পার্সন যখন কোনো সার্ভিস ইম্পোর্ট করে বা রিসিভ করবে, দ্যাট ইজ কল্ড এজ এ ইম্পোর্টেড সার্ভিস, ওই সব ক্ষেত্রে তখন রেজিস্টার্ড পার্সনকে এই সেকশন 20 প্রভিশনস অনুযায়ী রিভার্স চার্জ মেকানিজমের বেসিসে ব্যাক পে করতে হয়। এটা গেল সেকেন্ড স্টেপ। থার্ড স্ট্রিমে হলো যাদের রেজিস্ট্রেশন নাই, আনরেজিস্টার্ড, বাট ওই যে ইলেকট্রনিক সার্ভিস বা যেগুলো স্পেসিফাইড সার্ভিস আছে ওই সার্ভিসগুলোও না। তখন কি হবে? তখন যেহেতু তার রেজিস্ট্রেশন নাই, সে রেজিস্টার্ড সার্ভিস প্রোভাইড মানে রেজিস্টার্ড না, তার মানে আপনার ইম্পোর্ট অফ সার্ভিসও তার পক্ষে হচ্ছে না, মানে এই রিভার্স চার্জ মেকানিজম অ্যাপ্লিকেশন হচ্ছে না, ইম্পোর্ট অফ সার্ভিস অবশ্যই হচ্ছে, রিভার্স চার্জ মেকানিজম অ্যাপ্লিকেশন হচ্ছে না। তখন ওই আনরেজিস্টার্ড সার্ভিস প্রোভাইডার যখন টাকা কি করবে, আউটওয়ার্ড রিমিটেন্স করবে থ্রু ব্যাংক, that bank will responsible to collect the VAT and deposit the VAT to the government treasury. তাহলে this is the provisions related to import of service। তাহলে import of services এর ক্ষেত্রে বেসিক্যালি তিন ধরনের স্ট্রিম আছে। ওয়ান স্ট্রিম হলো আপনার পার্টিকুলার সার্ভিস which is defined specifically in section 17, electronic service and other related service which are mentioned in section 17। ওই ক্ষেত্রে যদি ওই নন রেসিডেন্ট সার্ভিস প্রোভাইডার বাংলাদেশে আনরেজিস্টার্ড সার্ভিসকে সার্ভিস প্রোভাইড করে, তাহলে ওই নন রেসিডেন্ট আপনার সার্ভিস প্রোভাইডার ইজ রেসপন্সিবল টু পে বিএটি ইন বাংলাদেশ আফটার গেটিং দ্য ভ্যাটেশন সার্টিফিকেট। এটা হলো একটা স্ট্রিম। এইটার প্যারালাল যে স্ট্রিমটা, সেই স্ট্রিমে বলা হয়েছে যদি নন রেজিস্টার্ড আনরেজিস্টার্ড নয় রেজিস্টার্ড হইতো, আনরেজিস্টার্ড হয়ে যদি রেজিস্টার্ড হইতো, তাহলে ওই রেজিস্টার্ড পার্সনস এর ক্ষেত্রে as per section 20, registered person will be responsible to pay VAT being a recipient of service considering imported service under reverse charge mechanism। মানে এই যখন আপনার ওই রেজিস্টার্ড পার্সন দেশের বাইরে আউটওয়ার্ড রেমিটেন্স করবে সার্ভিস ফিটা, তখন এডিশনালি ব্যাকটা আপনার রিভার্স চার্জ মেকানিজমে পে করবে বাই দ্যার সার্ভিস রিসিপিয়েন্ট। আর লাস্ট টিম মানে থার্ড টিমের যে প্রভিশনসটা, সেটা হলো যারা আপনার আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার, তাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আপনার ইলেকট্রনিক সার্ভিস আর ওই সিমিলার স্ট্রিমের সার্ভিসগুলা আপনার অ্যাপ্লিকেবল না অ্যাজ পার সেকশন 17, ওই আনরেজিস্টার্ড পার্সনদের ক্ষেত্রে আপনার ব্যাংক যখন টাকাটা রিপাট্রিয়েট করবে, ব্যাংক উইল কালেক্ট দ্য ভিএটি অ্যামাউন্ট and accordingly deposit to the government treasury. So this is the provisions related to আপনার ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে আন্ডার রিভার্স চার্জ মেকানিজমে এস পার সেকশন আপনার 20। সো এখন আমরা
এই যে সেকশন 20-র বেসিসে রিভার্স চার্জ মেকানিজমটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমরা রিভিউ করার পর এখন আমরা চলে যাব সেকশন 32 সাব সেকশন 2-তে। এখানে বলছি কি, তাহলে এখানে প্রভিশনসটা আসছে এই যে আমরা ব্যাটটা পে করতেছি রিভার্স চার্জ মেকানিজমে, তাহলে এখন কোশ্চেন আসতেছে ভ্যালুটা কোনটা হবে। তো আমার ব্যাটের রেটটা আমি জানি, ভ্যালুটা আমি জানি, তাহলে ভ্যালুটা কি হবে। তো এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলে রাখি যে এই যে সেকশন 20, যে ক্ষেত্রে আপনার যে সার্ভিসটা বাংলাদেশে রিসিভ করব, সার্ভিস রিসিপিয়েন্ট ব্যাটটা পে করবে, তখন একটা কোশ্চেন আসতে পারে রেটটা কি হবে, কোন রেট হবে। এখানে এই রেটটার ক্ষেত্রে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। টেকনিক্যাল পয়েন্ট কি, যে ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ড 15% অ্যাপ্লিকেবল ইন অল কেসেস, সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই। বাট যে ক্ষেত্রে রিডিউস রেট, সেই ক্ষেত্রে কি হবে। আপনারা যদি একটু রিকল করেন, আমরা যখন থার্ড শিডিউল নিয়ে ডিসকাস করছিলাম, তখন আমরা ডিসকাস করছিলাম থার্ড শিডিউলের রেটগুলো কার জন্য অ্যাপ্লিকেবল। থার্ড শিডিউলের রেটগুলো অ্যাপ্লিকেবল ফর দা আপনার কি বাংলাদেশে সেবা সরবরাহের ক্ষেত্রে, বাংলাদেশে সরবরাহের ক্ষেত্রে থার্ড শিডিউলটা অ্যাপ্লিকেবল। আমি যদি আপনার আইনের ভাষায় যেটা বলা আছে সেটা বলি, তাহলে তখন থার্ড শিডিউলটা বলা ছিল যে কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, স্থানীয় সরবরাহের ক্ষেত্রে আপনার থার্ড শিডিউলের যে রিডিউস রেট, সেই রিডিউস রেটটা অ্যাপ্লিকেবল। এখন আমি আইটিএস সার্ভিস, ইনফরমেশন টেকনোলজি এনাবেল সার্ভিস আমি রিসিভ করলাম বাংলাদেশে একজন সার্ভিস ওয়ার্ডারের কাছ থেকে, তখন দেখবে যে আইটিএস সার্ভিসের রেট কত, বেটার রেট হলো 5%। কিন্তু ওই আইটিএস সার্ভিসটা আমি যদি বাংলাদেশ থেকে কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে রিসিভ না করে আইটিএস সার্ভিস আমি দেশের বাইরে থেকে আপনার রিসিভ করি, দ্যাট মিনস ইম্পোর্ট অফ সার্ভিস হয়, তখন আমাকে যে ব্যাটটা পে করতে হবে সেটা কিন্তু আমি 5% হারে ব্যাট পে করতে পারবো না, তখন আমাকে পে করতে হবে 15% হারে। কেন? কারণ আমি বললাম যে যে রিডিউস রেটের যে থার্ড শিডিউল, ওই থার্ড শিডিউলে ক্লিয়ারলি বলা আছে যে কেবলমাত্র স্থানীয় সরবরাহের ক্ষেত্রে, মানে লোকাল সাপ্লাইয়ের ক্ষেত্রে, এটা তো লোকাল সাপ্লাই হয় না, এটা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে, দেশের বাইরে থেকে সার্ভিসটা রিসিভ করা হয়েছে। সো এই জন্য ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে আপনার রিডিউস রেটের অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ নাই। অলওয়েজ ইম্পোর্ট অফ সার্ভিসেস এর ক্ষেত্রে রেট অফ ভ্যাট শ্যাল বি 15%। গেল একটা পয়েন্ট। আর এই যে সেকশন 32 সাবসেকশন 2, এখানে তাহলে বলছে, দেখেন ভেরি ক্লিয়ারলি বলছে যে দ্য কনসিডারেশন ফর এ ট্যাক্সেবল সাপ্লাই অফ এন ইম্পোর্টেড সার্ভিস শ্যাল বি দ্য সাপ্লাই ভ্যালু, শ্যাল বি দ্য সাপ্লাই ভ্যালু। আমরা আগের সেকশনটা যদি দেখি, ওখানে বলছি কি আপনার ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালুটা হবে কনসিডারেশনের কাছ থেকে ট্যাক্স ফ্যাকশন, মানে ট্যাক্সের অ্যামাউন্টটা বাদ দেওয়ার পর বাকি যেটা থাকতো সেটা ওখানে বলছে, আগের সেকশনটা বলছে ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালু, মানে যেটা কনসিডারেশন টোটাল সাপ্লাই সার্ভিস সাপ্লাই ভ্যালু বা বিক্রয় মূল্য, ওখান থেকে আমি ব্যাটারি অ্যামাউন্টটা বাদ দিব, বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাবো দ্যাট উইল বি কনসিডার এজ এ ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালু, তার মানে ওটার মধ্যে কোনো কিছু থাকবে না। ইম্পোর্ট অফ সার্ভিসেস কিন্তু এখানে আর ট্যাক্স ফ্যাকশন বাদ দেওয়ার কথাবার্তা বলে নেই। কেন ট্যাক্স ফ্যাকশন বাদ দেওয়ার কথা বলে নেই বলতে পারবেন? ট্যাক্স ফ্যাকশন বাদ দেওয়ার কথা বলে নেই এই জন্য, কারণ এই সার্ভিসটা তো সাপ্লাই হয়েছে দেশের বাইরে থেকে। যখন দেশের বাইরে থেকে কেউ সার্ভিসটা বাংলাদেশে সাপ্লাই করছে, ওই কান্ট্রির জন্য এটা হচ্ছে এক্সপোর্ট, তাহলে সে কিন্তু ওই কান্ট্রির কোনো ব্যাট বলি জিএসটি বলি কোনো কিছু অ্যাড করে নেই। সো অ্যাড না করে কিন্তু আমার বাংলাদেশের যে সার্ভিস রিসিপিয়ার তাকে ইনভয়েস শেষ করছে, তাহলে এই ক্ষেত্রে আপনার যেই বেরোটা হবে সেই বেরোটার মধ্যে কোনো ব্যাটের অ্যামাউন্ট, কোনো জিএসটি অ্যামাউন্ট, কোনো কিছু নাই। কারণ ব্যাটের অ্যামাউন্ট জিএসটি অ্যামাউন্ট ইনপুট করা থাকলে হু উইল পে দিস, ওই দেশের, আমি যদি যেই দেশ থেকে ইম্পোর্ট করছি সেই দেশের আপনার জিএসটি ব্যাট তো আমি বাংলাদেশ থেকে পে করব না, আমি আমার দেশের ব্যাট জিএসটি ব্যাটটা পে করব। তো সেই জন্য আপনার ওই যে সার্ভিসটা ইম্পোর্ট করা হয়েছে যে বেলোটা, এই বেলোটা হবে এক্সক্লুডিং ব্যাট, তার মানে এটাই কনসিডারেশন, এটা কনসিডারেশন আপনার এটাই। তাহলে এই কনসিডারেশন যেটা আছে এটার উপরে কি হবে, আমি যখন আউটওয়ার্ড রেমিটেন্স করবো মানে টাকাটা পে করব, তখন এটার উপর এডিশনালি আমি ব্যাট পে করব, এডিশনালি ব্যাট পে করবো, ওখান থেকে আর বাদ দেওয়ার কোনো কিছু নাই। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে যে ইন কেস অফ ইম্পোর্ট অফ সার্ভিস দ্য কনসিডারেশন ফর এ ট্যাক্সেবল সাপ্লাই অফ এন ইম্পোর্টেড সার্ভিস
shall be the supply value, তার মানে এই কনসিডারেশনটাই হইব সাপ্লাই ভ্যালু। আর প্রিভিয়াসলি দেখছি কনসিডারেশন থেকে ট্যাক্সের অ্যামাউন্ট বাদ দেওয়ার পর দেন হয়েছে সাপ্লাই ভ্যালু। এটাই হলো আপনার গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, এবং ইন বিটুইন সেকশন 1 এই সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 এর মধ্যে একটা ডিফারেন্স। দ্বিতীয় পয়েন্টটা বলছে যে ঠিক আছে, এই যে সার্ভিস আমি দেশের বাইরে থেকে নিলাম, তাহলে এটা হতে পারে না যে ঠিক আছে আমি আমার সাথে রিলেশন আছে আউটসাইড দ্য কান্ট্রিতে তার থেকে সার্ভিস রিসিভ করছি। এরকম হয় না যে ঠিক আছে একটা মাল্টিনেশনাল কোম্পানির আপনার বাংলাদেশের সাবসিডিয়ারি আছে, আমি ওই প্যারেন্ট কোম্পানি থেকে অনেক সার্ভিস আমি নিয়ে থাকি। তো এখন অনেক সার্ভিস যেহেতু আমি নেই, তাহলে কি করব, আমি সার্ভিসটা নেওয়ার পরে আমার বাংলাদেশ থেকে কি করতে হবে, টাকাটা ওই কান্ট্রিতে মানে ওই প্যারেন্টকে আমার কি করতে হবে, রেমিটেন্স পে করতে হবে, মানে আউটওয়ার্ড রেমিটেন্স করতে হবে, মানে পে করতে হবে। তাহলে পে করার ক্ষেত্রে যেহেতু আমি এই দেশে আমি ওই দেশে, এরকম হইতে পারে যে ঠিক আছে একটা সার্ভিসের ভ্যালু 100 টাকা, আমরা এখানে বললাম যে না এই সার্ভিসের ভ্যালুটা 50 টাকা বলতে পারি, অবভিয়াসলি, কারণ আলটিমেটলি কোনো লস নেই, আমরা একই ইয়ে বলি হ্যাঁ ঠিক আছে এক দেশ থেকে আরেক দেশে টাকাটা ট্রান্সফার হচ্ছে না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট টেকনিক্যালি এখানে যেহেতু আমি এই দেশে আমি ওই দেশে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হয় না, আমার এই ভ্যালুটা কম বেশির ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স হচ্ছে না। সমস্যাটা হচ্ছে কার, সমস্যা হচ্ছে বাংলাদেশের। কেন বাংলাদেশের? কারণ এই ভ্যালুটা যত কম দেখাবে, তাহলে যে সার্ভিস রিসিপিয়েন্ট সে কি করবে, তার কম পরিমাণের ভ্যাট আপনার কালেক্ট পে করবে। তো কম পরিমাণ ভ্যাট পে করলে গভর্নমেন্টের কি হবে, রেভিনিউর আপনার ক্ষতি হবে। তাহলে তখন এখানে কি হবে, রেভিনিউ ইভেশনে কোশ্চেনে চলে আসে। তাহলে এইটা যেন না হয়, তখন বলা হয়েছে যে ইফ দ্য সাপ্লায়ার এন্ড দ্য রিসিপিয়েন্ট অফ দ্য সাপ্লাই আর রিলেটেড টু ইচ আদার, দুজন যদি রিলেটেড টু ইচ আদার হয়, তখন ওই যে কনসিডারেশন যেটা ওইটা ট্যাক্সেবল সাপ্লাই ভ্যালু হিসেবে কনসিডার হবে, সেটা না হইয়া তখন হবে ফেয়ার মার্কেট ভ্যালু। এবং ফেয়ার মার্কেট ভ্যালুতে কিভাবে ক্যালকুলেশন হয়, এটা টোটাল রুলস আছে, রুলসে অনেকগুলো মেথড আছে, সেগুলো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। সো আমরা সাব সেকশন 2 তে বলতে পারি যে যখন সাপ্লাই অফ ইম্পোর্টেড গুডস হয়, ইম্পোর্টেড সার্ভিস হয়, তখন কনসিডারেশনটাই হবে আপনার ভ্যালু অফ সাপ্লাই, এবং যদি দুই জনের মধ্যে রিলেশন থাকে তখন এটা হয়ে যাবে ফেয়ার মার্কেট ভ্যালু। তাহলে এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন যে আপনি এই ইম্পোর্টেড সার্ভিসেস এর ক্ষেত্রে দুইজনের মধ্যে আপনার রিলেশন আছে, এই ট্রানজেকশনসটা দেখলেন, তাহলে প্রথম সাব সেকশন যেটা আছে গুডস এর ক্ষেত্রে, লোকাল সাপ্লাইয়ের ক্ষেত্রে, মানে গুডস না লোকাল সাপ্লাইয়ের ক্ষেত্রে, গুডস অথবা সার্ভিসেস এর ক্ষেত্রে, তাহলে আমরা কেন এখানে রিলেটেড পার্টি ইস্যুটা দেখলাম না? হ্যাঁ, রিলেটেড পার্টি ইস্যুটা আমরা সাব সেকশন 1 এ দেখি নাই, আমরা রিলেটেড পার্টির প্রভিশনসটা দেখবো সাব সেকশন 3 তে। এখানে বলছে, ক্লিয়ারলি বলছে যে ভ্যালু অফ এ ট্যাক্সেবল সাপ্লাই এ রেজিস্টার্ড পারসন মেক্স টু এন অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট একটা ডেফিনেশন আছে, শ্যাল বি দ্য ফেয়ার মার্কেট প্রাইস অফ সাচ সাপ্লাই ইফ রিডিউস বাই দ্য ট্যাক্স ফ্যাকশন অফ দ্যাট সাপ্লাই। ক্লিয়ারলি বলছে যদি আপনি অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট মানে একে অপরের রিলেশন আছে, অ্যাসোসিয়েটের ডেফিনেশন আছে, সাবসিকুয়েন্টলি আমরা যাব। তো অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি মধ্যে ট্রানজেকশনটা হয়, তখন আপনার এটাকে কনসিডার করা হবে ফেয়ার মার্কেট ভ্যালুর বেসিসে। সো এবং ওই ফেয়ার মার্কেট ভ্যালুর বেসিস থেকে বলছে যে রিডিউসড বাই দ্য ট্যাক্স ফ্র্যাকশন অফ দ্যাট প্রাইস, যে তখন এই ফেয়ার মার্কেট ভ্যালু থেকে আপনার ট্যাক্স ফ্র্যাকশন যেটা, ওই যে আপনার ওই ট্যাক্স ফ্র্যাকশনের ফর্মুলার বেসিসে আপনার রিডিউস হওয়ার পর বাকি যে অ্যামাউন্টটা হবে, দ্যাট উইল বি কনসিডার্ড এজ এ ডিটারমিনেশন অফ মানে ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই। তবে এখানে দুইটা শর্ত দিয়ে দিছি, ইফ, এবং এই শর্ত দুইটা দেখেন এন্ড দ্বারা যুক্ত, মানে দুইটাই একসাথে হইতে হবে, একটা হইলে আর একটা না হইলে এই শর্ত ফুলফিল হবে না, মানে এক্সিকিউট হবে না। তো এখানে বলছে such supply is made for no consideration or for a consideration that is lower than the fair market value। তার মানে ওখানে বলা হয়েছে যে কোনো টাকাই দেওয়া লাগে নাই, নো কনসিডারেশন, অথবা দেওয়া হয়েছে যেটা ফেয়ার মার্কেট ভ্যালুতে কম, মানে এটা 100 টাকা নর্মালি স্ট্যান্ডার্ড ভ্যালু হওয়ার কথা ছিল মার্কেটে, এটা আপনার 50 টাকা হয়েছে বা 60 টাকা হয়েছে বা 70 টাকা, মানে যেটা আপনার lower than the fair market price, and such associate would not be entitled to take credit for all of the input tax arising out of such taxpayer after such supply। সেকেন্ড যে পার্সন তার কাছে আমি সাপ্লাই দিলাম, সে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য এন্টাইটেল না, মানে সে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করে না। তখনই এই দুইটা সিচুয়েশন যখন একসাথে হবে, তখনই আপনার এই ফেয়ার মার্কেট ভ্যালুর বেসিসে আপনার কি কনসিডারেশনটা ক্যালকুলেশনসে কোশ্চেন আসবে, আদারওয়াইজ ফেয়ার মার্কেট ভ্যালুর প্রভিশনসটা অ্যাপ্লিকেবল হবে না। এটা হলো সাবসেকশন 3। এখন এই ফেয়ার মার্কেট ভ্যালুর
কি কি টার্মিনোলজি। তাহলে এখানে একটা দেখলাম সার্ভিসেস এর ক্ষেত্রে ফেয়ার মার্কেট ভ্যালু আছে, আবার গুডস এর ক্ষেত্রে যখন দুইজন অ্যাসোসিয়েট তখনও ফেয়ার মার্কেট ভ্যালুর একটা কোশ্চেন আছে। তাহলে তাহলে এখন দেখতে হবে ফেয়ার মার্কেট ভ্যালুর ডেফিনেশনটা কি, ফেয়ার মার্কেট ভ্যালু কিভাবে ডিটারমাইন করা হয়, এবং এখানে আবার একটা দেখতে হবে হু আর অ্যাসোসিয়েটস, তাহলে কারা কারা অ্যাসোসিয়েটস হিসেবে ডিফাইন করা আছে। অ্যাসোসিয়েটস একটা সংজ্ঞা আছে সেকশন 2 এর ক্লজ 97-এ। ওখানে বলছে অ্যাসোসিয়েট মিনস such a relation between two persons as would make one act or reasonably expected in accordance with the intention of other, or make both act or reasonably expected to act in accordance with the intention of a third person, and it also includes the following persons namely। তাহলে এখানে যারা যারা আছে এবং একজন আরেকজনের ইন্টারেস্টের জন্য যদি কাজ করে তাহলে তখন এটাকে বলা হয়েছে অ্যাসোসিয়েট, এবং অ্যাসোসিয়েটের ক্ষেত্রে একটা এক্সক্লুশন আছে যে এমপ্লয়মেন্ট রিলেশন যদি থাকে তারা এই অ্যাসোসিয়েশন হবে না। মানে আমি ওই কোম্পানিতে চাকরি করি, আমার এমপ্লয়মেন্ট রিলেশনশিপ আছে, তখন এই আমার সাথে ওই কোম্পানির এই অ্যাসোসিয়েটের সংজ্ঞায় আসবে না। তাহলে এই অ্যাসোসিয়েটস এর মধ্যে আপনার যখন ট্রানজেকশন হবে তখনই ফেয়ার মার্কেট ভ্যালু কোশ্চেনটা আসবে, এবং ফেয়ার মার্কেট ভ্যালু কোশ্চেন আসলে এই দুইটা যে কন্ডিশন আছে সেই কন্ডিশন দুইটাকে যদি ফুলফিল করে তখনই এই ফেয়ার মার্কেট ভ্যালুর বেসিসে আপনার ওই কনসিডারেশনটা ডিটারমাইন করা হবে, আদারওয়াইজ নট। এবং ফেয়ার মার্কেট ভ্যালুর একটা ডেফিনেশন আছে, এখানে তিনটা স্টেপ দেওয়া আছে ফেয়ার মার্কেটের, প্রথমটা না হলে দ্বিতীয়টা, তৃতীয়টা না হলে তৃতীয়টা। প্রথমটাতে কি বলছে, প্রথমটাতে বলছে যে কনসিডারেশন ফর এ সাপ্লাই arrived at on the basis of a normal relation between a buyer and a seller who are not associated with each other। বলছে যে কিভাবে ডিটারমাইন করে ফেয়ার মার্কেট বলতে, বলছে যে যদি কোনো একটা ট্রানজাকশন হয় কনসিডারেশন আপনার যার ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে নর্মাল সম্পর্ক, এখানে আপনার কেউ কারোর অ্যাসোসিয়েটেড না, তার মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে ওই ট্রানজাকশনটাকে আমরা কি করতে পারি, কনসিডারেশনে নিতে পারি। যেগুলো ফার্স্ট পরপরে বলছে যদি প্রথমটা আপনার আইডেন্টিফাই করা না হয়, যদি সম্ভব না হয়, বলছে ইফ ইট ইজ নট পসিবল টু অ্যারাইভ এট এ ফেয়ার মার্কেট প্রাইস অ্যাজ প্রেসক্রাইবড অ্যাবভ, মানে প্রথমটার বেসিসে যদি ফেয়ার মার্কেট প্রাইসটা ডিটারমাইন করা না যায় তাহলে কি হবে, তখন এখানে বলছে ইট উড বি দেন দ্য কনসিডারেশন অফ এ সিমিলার সাপ্লাই মেড প্রিভিয়াসলি আন্ডার সিমিলার সার্কামস্টেন্সেস। যদি বলছে যে একই ধরনের না হয় তাহলে দেখতে হবে যে সিমিলার সাপ্লাই, এবং ওই সিমিলার সাপ্লাইটা হয়েছে প্রিভিয়াসলি আন্ডার সিমিলার সার্কামস্টেন্সেস, মানে একই ধরনের সার্কামস্টেন্সে। একই ধরনের সার্কামস্টেন্সটা কি, এইগুলোর ডেফিনেশন আছে যখন আমরা ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশন রুলসে যাব তখন দেখবো। একই সার্কামস্টেন্সে সিমিলার সার্কামস্টেন্স না হয়ে যদি অন্য ধরনের সার্কামস্টেন্স হয় তাহলে তো ওই ক্ষেত্রে কম্পেয়ার হবে না, মানে টোটালি হলো একবার স্টেপ পয়েন্ট টু পয়েন্ট কম্পারেবল এলিমেন্টস থাকতে হবে। যদি কম্পারেবল এলিমেন্টস না থাকে তাহলে তো আপনি এটাকে বেঞ্চমার্ক হিসেবে নিতে পারবেন না। তৃতীয়টার ক্ষেত্রে বলছে ইফ ইট ইজ নট পসিবল টু অ্যারাইভ এট এ ফেয়ার মার্কেট ভ্যালু বাই দ্য অ্যাবভ মিনস, মানে যে দ্বিতীয় মেথড যেটা বলা হয়েছে যে সিমিলার সার্কামস্টেন্সেস সিমিলার সাপ্লাইয়ের ক্ষেত্রে এই বেসিসেও যদি আপনি ডিটারমাইন করতে না পারেন তখন বলছে it may be determined by the board, board means National Board of Revenue, on the basis of an objective approximation of considerations arrived at in the course of normal business relations among buyer and seller who are not associated with আপনার one another। এটাতে বলছে যে অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড হলো ফেয়ার মার্কেট ডিটারমিনেশন এর রুলস আছে, ওখানকার একটা মেথড, এটাকে হলো গিয়া অ্যাভারেজ বেসিস। ওই বেসিসে তখন আপনি এই ভ্যালুটা ডিটারমাইন করতে পারেন। এখন ওই ডিটেলস অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা কিছুক্ষণ পরেই ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশন রুলসে গেলে জানতে পারবো। তাহলে এই হলো আপনার সাবসেকশন 3। তার মানে আমি যদি বলি যখন কোনো সাপ্লাই হয় অ্যাকসেপ্ট সার্ভিস, ওই সাপ্লাইটা যদি আপনার কমন জেনারেল আপনার এনভায়রনমেন্টে হয় তখন যেটা বিক্রয় মূল্য পাওয়া যাবে মানে কনসিডারেশন পাওয়া যাবে, ওইটা থেকে আপনার ট্যাক্সেশন বাদ দিলে বাকি যে ভ্যালুটা হবে ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই, মানে ওইটা একবারে ভ্যালু শুধু এক্সক্লুডিং ভ্যাট। আবার এটাকে বলছে যদি দুইজনের মধ্যে সম্পর্ক থাকে তখন ফেয়ার মার্কেট ভ্যালুতে ডিটারমাইন করতে হবে, এবং ফেয়ার মার্কেট ভ্যালুতে ডিটারমাইন করতে গেলে বলছে যে দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে একসাথে, যদি একটা হয় একটা না হয় তাহলে হবে না। তাহলে ওইটা গেল আপনার যখন অ্যাসোসিয়েটের মধ্যে ট্রানজেকশন হবে। সার্ভিসেস এর ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার কনসিডারেশন যেটা হবে সেটা হলো সাপ্লাই, সেটাই সাপ্লাই ভ্যালু হবে, কারণ আপনার ক্রস বর্ডার ট্রানজেকশনে মানে যখন আমি সার্ভিস ইম্পোর্ট করব আমি বিং এ রিসিপিয়েন্ট রিভার্স চার্জ বেসিসে ব্যাট পে করব,
তো সেই জন্য ওখানে যে ভ্যালুটা আমাকে পে করতে হবে আউটসাইড দ্য কান্ট্রি, ওইটার মধ্যে কখনোই ভ্যাট ইনপুট করা থাকবে না। আর যদি রিলেটেড হয় তাহলে ফেয়ার মার্কেট ভ্যালু বেসিসে ডিটারমাইন করতে, সেটা ডিপেন্ড করা আছে ক্লিয়ারলি। এখন আমরা ডিসকাস করব রিলেটেড উইথ দ্য ফেয়ার মার্কেট ভ্যালু। তাহলে এই যে ফেয়ার মার্কেট ভ্যালুর ডেফিনেশন দেখলাম, এই যে অ্যাসোসিয়েটেড ডেফিনেশন দেখলাম, আমরা বললাম যে ফেয়ার মার্কেট ভ্যালুতে ডিটারমাইন করা হবে, তাহলে কিভাবে ডিটারমাইন করা হবে? আমরা এই জায়গায় কি কি ফর্মুলা, মানে কি কি মেথড আছে, সেই মেথড গুলা নিয়ে আমরা ডিসকাস করব। কিন্তু এই মেথডের ডিটেইলে এত যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না, এবং আপনারা যদি পাস্ট এক্সাম গুলো দেখেন, এই মেথডের ডিটেলস নিয়ে কোনো ডিসকাশন হয় নাই, মানে কোনো কোশ্চেন আসে নাই। যদি আমরা ক্লাসের লাস্টের দিকে দেখা যায় যে না আমাদের টাইম সেভ করে ডিসকাস করা যায়, তাহলে এই মেথড গুলা নিয়ে আমরা ইন ডেপথ ডিসকাস করব। আদারওয়াইজ আমরা মেথড গুলা কি কি সেগুলা নিয়ে আমরা ডিসকাস করে আজকের এই টপিক্সের অন্যান্য পার্টে যাব। সো ওইটা বললাম যে আপনার এখানে সিমিলার সিচুয়েশন, সিমিলার সার্কামস্টেন্সেস, এগুলার প্রত্যেকটারই ডেফিনেশন দেওয়া আছে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমিনেশন রুলস। এখানে হোয়াট ইজ প্রিভিয়াস, ওখানে যদি দেখেন বলছে যে ইতিপূর্বে, প্রিভিয়াস, এই প্রিভিয়াসলি ফর সিমিলার সাপ্লাই সিমিলার সার্কামস্টেন্সেস, এই প্রত্যেকটারই আপনার ডেফিনেশন দেওয়া আছে। এই যে প্রিভিয়াস মিনস আপনার সেম সিচুয়েশন বা সিমিলার সিচুয়েশন অথবা অবজেক্টিভ অ্যাবস্ট্রাকশন, প্রত্যেকটারই আপনার ডেফিনেশন দেওয়া আছে। এবং এই বেসিসে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু যখন ডিটারমাইন করবেন, তখন ওখানে সিচুয়েশনে দেওয়া আছে যে কখন কখন আপনি ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমাইন করতে হবে। সো এই সিচুয়েশন গুলো আপনার এখানে ক্লিয়ারলি ডিফাইন করা আছে। বেসড অন দ্যাট আপনার 5টা মেথড ডিফাইন করা আছে, যেই মেথডের বেসিসে ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমাইন করা হয়। মেথডগুলা কি কি? কম্প্রিহেন্সিভ মেথড, ডিডাকটিভ ইনডাকটিভ মেথড, কম্পিউটেড মেথড, হোলিস্টিক মেথড, অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। এই 5টা মেথড আছে। এই 5টা মেথডের যে কোনো একটা মেথডের বেসিসে ফেয়ার মার্কেট ভ্যালুটা ডিটারমাইন করা হবে, এবং এগুলা ক্রোনোলজিক্যালি যেতে হবে, একটার পরে একটা। একটা যদি আপনার সম্ভব নয় আরেকটা, আরেকটা যদি সম্ভব নয় আরেকটা, আরেকটা যদি সম্ভব নয় আরেকটা, এইভাবে স্টেপ বাই স্টেপ। এখন আপনি প্রথম কম্পারেটিভ মেথড করলেন, লাভ দিয়ে আপনি হোলিস্টিক মেথডে চলে যাবেন 4 নম্বরে, দ্যাট ইজ নট পসিবল। স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। তবে আপনার ওখানে বলা আছে সাবজেক্ট টু পারমিশন, আপনি অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন যে লাস্টের মেথডটা সেটা আপনি ইউজ করতে পারেন, কারণ লাস্টের মেথডটা আসলে কম্পারেটিভলি সহজ মেথড। যখন আপনাকে অন্যগুলোতে ডেটা বা এনভায়রনমেন্ট বা কম্পারেবল এলিমেন্টস থাকে না, তখন অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথডে আপনার ক্যালকুলেশন করে একটা সলিউশনে আসা যায়। সো এই জন্য বলা আছে সাবজেক্ট টু প্রায়র অ্যাপ্রুভাল, আপনার এই অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথডে জাম্প করে যেতে পারবে। সো এখানে আমরা এইভাবে প্রত্যেকটা মেথডে কি কি আছে আমি ডকুমেন্টসটা শেয়ার করে দেবো, হয়তো আপনি দেখতে পারবেন। ডিটেলসে আমরা যাচ্ছি না। অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথডটা শুধু একটু ডিসকাস করে নিই, কারণ এটা হলো আসলে এভারেজ। এখানে বলা হয়েছে যে আপনার মিনিমাম 3টা ম্যাক্সিমাম 7টা ট্রানজেকশন এভারেজ দিতে হবে, যেই ট্রানজেকশন গুলোর মধ্যে পারচেজার এবং সেলার আর নট অ্যাসোসিয়েট, মানে পারচেজার এবং সেলার আর রিলেটেড না, এইরকম মিনিমাম 3টা ম্যাক্সিমাম 7টা নিয়ে অ্যাভারেজ করে আপনার যেটা হবে, দ্যাট উইল বি কনসিডার এজ এ অবজেক্টিভ অ্যাপ্রক্সিমেশন মেথড। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা আছে যে আপনার ফেয়ার মার্কেট ভ্যালু আপনার ডিটারমাইন করা চলবে না। বলছে ডিটারমাইন ইউনিট প্রাইস বাই এনি অফিসার অর এজেন্সিস অফ গভর্নমেন্ট অর অফ গভর্নমেন্ট ফর এনি গুডস অর সার্ভিসেস, মেডিসিন, পেট্রোলিয়াম, নেচার প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে আপনার যেগুলো ডিটারমাইন করা আছে দ্যাট উইল বি কনসিডার এজ এ ফেয়ার মার্কেট ভ্যালু। এখানে আর কোনো আপনার ফর্মুলা ইউজ করে ফেয়ার মার্কেট ভ্যালু ডিটারমাইন করার কোনো সুযোগ নাই। আর যদি টেন্ডারে কোনো কিছু পার্টিসিপেট করে প্রাইস ডিটারমাইন করা হয়, তাহলে টেন্ডার প্রাইস উইল বি কনসিডার এজ এ ফেয়ার মার্কেট প্রাইস, কারণ এটা কম্পিটিটিভ প্রাইসে টেন্ডার আপনার ফ্লোট করা হয়। সো এই ক্ষেত্রেও আপনার অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। সো এই 4টা সার্কামস্টেন্সেসে আপনার যে প্রাইস আছে সেই প্রাইসেই ফেয়ার মার্কেট প্রাইস হিসেবে ডিটারমাইন, ফেয়ার মার্কেট ভ্যালু হিসেবে কনসিডার করা হবে, অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নাই। সো দিস আর রিলেটেড টু ফেয়ার মার্কেট প্রাইস। তাহলে আমরা সাবসেকশন, তো সেকশন 32 সাবসেকশন 3 এবং তার সাথে রিলেটেড ফেয়ার মার্কেট ভ্যালু নিয়ে আমরা ডিসকাস করলাম। এখন আমরা যাব
32 সাবসেকশন 4, ওখানে বলা আছে যে আপনি যদি যে আনলেস আদারওয়াইজ স্পেসিফাইড below of taxable supply without a consideration shall be the price arrived at by reducing the tax fraction from the fair market price of the supply. Any registered person can make a supply of maximum টাকা 20,000, এটা এবার বাজেটে 50,000 হয়েছে, amount as a sample in a fiscal year means July to June, may show the sample amount as without consideration through one or more supply. এই 50,000 এর যে ভ্যালুটা, এটা একটা বা আপনি একের অধিক ট্যাক্স ইনভয়েসে সাপ্লাই দিতে পারবেন, এটা দেয়ার ইজ নো লিমিট। এবং এই যে 50,000 টাকা, যেটা এখানে 20,000 আছে, 50,000 টাকা এই বাজারে চেঞ্জ হয়েছে, এই 50,000 টাকার অ্যামাউন্টটা ডিটারমিন করা হবে ফেয়ার মার্কেট প্রাইসে। মানেটা হলো যে আমরা যখন বিজনেস করি, বিজনেস এনভায়রনমেন্টে কি হয়, অনেক প্রোডাক্ট আপনার স্যাম্পল দিতে হয়, যেমন ওষুধের ক্ষেত্রে যে কমন, অনেক বিজনেসের ক্ষেত্রে আপনার কমন যে আপনাকে স্যাম্পল দিতে হয় আপনার, যেন আপনি এই প্রোডাক্টের ক্যাপাবিলিটি, কোয়ালিটি সবকিছু আন্ডারস্ট্যান্ড করা যায়। তাহলে এই ধরনের স্যাম্পল, যেহেতু এটার এগেইনস্টে স্যাম্পল দিলে কি হয়, স্যাম্পলের এগেইনস্টে তো আর এটা বিক্রি হয় না, বিধায় আমি কোনো টাকা পাই না, মানে কনসিডারেশন পাই না। তাহলে কোশ্চেনটা হলো, এখন আমি বিক্রি দেখাইলাম, দেখে যদি কোন বলি স্যাম্পল, তাহলে এখানে তো একটা চেক এন্ড ব্যালেন্স থাকতো না, তাহলে গভর্নমেন্টের কি হলো, রেভিনিউ লুজ হতে পারে। তো এই জন্য আপনার বলে দেওয়া হয়েছে যে আপনি স্যাম্পল যাই দেন না কেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত আপনার ফ্রি, এক্সেমটেড, মানে আপনাকে ব্যাক পে করতে হবে না। সেটা কত, সেটা বছরে মানে ফিসক্যাল ইয়ার জুলাই টু জুন বেসিসে 50,000 টাকা। তাহলে এখন বলতে পারে 50,000 টাকাটা কিভাবে ডিটারমাইন হবে, এই 50,000 টাকা ডিটারমাইন হবে ফেয়ার মার্কেট ভ্যালু বেসিসে। আদারওয়াইজ আপনি বলতে পারেন যে 1 লাখ টাকাটা 50,000, তাহলে সেই সুযোগও নাই। তৃতীয়টা হতে পারে যে এই যে 50,000 টাকা অ্যামাউন্টটা আমাকে, আমি সাপ্লাই দিলে ব্যাক পে করতে হবে না, একে একসাথে দিতে হবে, নাকি আমি এই হোল দা ইয়ারে, ফিসক্যাল ইয়ারে ভেঙে ভেঙে দিতে পারি, আপনি ভেঙে ভেঙে সেপারেটলি দিতে পারেন। সো দিস ইজ দ্য প্রভিশনস অফ সেকশন 32 সাবসেকশন 4, এবং এটার সাথে রুল 20 ম্যাচ করা আছে, দুইটা মিলেই আমার এখানে প্রেজেন্টেশন এটা দেখানো আছে। সাবসেকশন 5 যেটা বলছে, এটা বলছে হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন, যেটা আমরা অনেকে প্রাইস ডিক্লারেশন বলি। প্রাইস ডিক্লারেশন আর এটার মধ্যে পার্থক্য আছে। প্রাইস ডিক্লারেশনের প্রভিশনসটা ছিল, আপনারা হয়তো জানেন, ওল্ড বিএটি অ্যাক্টে, ব্যাট অ্যাক্ট 1991-এ। আপনার এই আইনে প্রাইস ডিক্লারেশন বলতে কোনো কনসেপ্ট নাই। এই আইনের প্রভিশনস হলো ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন। তাহলে এখানে প্রভিশনসটা কি, এখানে প্রভিশনসটা বলছে যে এনি রেজিস্টার্ড পারসন শ্যাল declare within before 15 working days of first supply of any product, after in case of goods supply in form 4.3 to the divisional officer and import output coefficient, a copy of which of the divisional officer shall have to send to the concerned commissioner with a recommendation within 15 working days. তার মানেটা হলো, আপনি কোনো একটা গুড যদি প্রথম সাপ্লাই দিতে চান, ওই সাপ্লাই দেওয়ার পূর্ববর্তী 15 কার্য দিবস পূর্বে আপনাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট প্রেসক্রাইব ফর্মে এটা ডিক্লারেশন সাবমিট করতে হবে ডিভিশনাল অফিসারের কাছে, এবং ডিভিশনাল অফিসার আবার এটা 15 কার্য দিবসের মধ্যে আপনার ডিভিশনাল অফিসারের রিকমেন্ডেশন সহ রেসপেক্টিভ কমিশনারকে ফরওয়ার্ড করবেন। এবং এই আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা দুইটা ক্ষেত্রে প্রয়োজন নাই। একটা হলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং, আর একটা হলো আপনার সার্ভিসেস এর ক্ষেত্রে। এই দুইটা ক্ষেত্রে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট সাবমিশনের কোনো অব্লিগেশনস নাই। এখানে তিনটা এডিশনাল পয়েন্ট। কি এডিশনাল পয়েন্ট, যে আমি একবার একটা প্রোডাক্টের জন্য সাবমিট করলাম, তাইলে কি আর সাবমিট করার প্রয়োজন আছে কি নাই, এটা একটা কোশ্চেন আসে। দ্বিতীয় যে কোশ্চেন আসে, যে সেটা হলো আপনার আমি যদি সাবমিট না করি, তাইলে আমার কনসিকুয়েন্স কি কি হতে পারে, ঠিক আছে। তৃতীয় যে পয়েন্টটা আসতেছে, যে আমি যে একবার সাবমিট করার পর যখন আবার সাবমিট করব, তখন কত পার্সেন্টের কোনো আপনার রিলেশন আছে কিনা, যে এই চেঞ্জ হলে এই ক্ষেত্রে এটা করতে হবে। সো এখন এই ফর্মটাতেও, এই ফর্মে স্পেশাল নোট আছে, এই ফর্মটাতেও কয়েকটা চেঞ্জ আসছে, খুব খুব মাইনর মাইনর চেঞ্জ আসছে। যে 4.3 যেটা আপনার ওখানে যে ফোর্থ নোট আছে, এই ফোর্থ নোটটা যদি আমরা দেখি, তাহলে ওখানে স্পেসিফিক্যালি কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রথমে ওই যে আপনার 15 ওয়ার্কিং ডেজ, বিফোর 15 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যে সাবমিট করতে হবে, সেটা আপনার নোটে দেওয়া আছে, যে স্পেশাল নোট 1 ও 4.3, এই একটা আপনার নোট দেওয়া আছে। দ্বিতীয় যে নোটটা দেওয়া আছে,
ওখানে বলছে পণ্য মূল্য বা মোট উপকরণ বা কাঁচামালের মূল্য 7.5%-এর বেশি পরিবর্তন হইলে নতুন ঘোষণা দাখিল করিতে হইবে। সো এখন এই বাজেটে আপনার বলছে কি পণ্য মূল্য বা মোট উপকরণ বা কাঁচামালের মূল্য, পণ্য মূল্যটা ডিলিট করা হয়েছে। কারণ আপনারা যদি 4.3টা দেখেন ইনপুট আউটপুট কোফিসিয়েন্টের, ওখানে কিন্তু আপনার উপকরণের মূল্য আর ভ্যালুয়েশনের মূল্য সেপারেটলি কলামে ডিসকাস করার প্রভিশনস আছে, বাট এই দুইটা মূল্যকে অ্যামাউন্টকে যোগ করে আপনার পণ্য মূল্য ফাইন্ড আউট করার কোনো আপনার ফরম্যাট বা কোনো কলাম 4.3-তে নাই। তো এই জন্য এই পণ্য মূল্যটা আপনার ডিলিট করে দেওয়া হয়েছে এই বাজেটে। সো মোট উপকরণ মূল্য বা কাঁচামাল মূল্য যেটা আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টে ডিসক্লোজ করতে হয়, সেটা যদি 7.5%-এর বেশি পরিবর্তন হয়, তার মানে 7.5%-এর বেশি মানে কি আপনার এটা কম হইতে পারে, মানে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। অনেক সময় আপনার কাঁচামালের মূল্য 7.5%-এর বেশি পরিবর্তন, যদি 7.5%-এর বেশি কমে অথবা আপনার 7.5%-এর বেশি বাড়ে, তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আপনার দিতে হবে। এখানে কিন্তু কমলে বা বাড়লে পরে নেই, বলছে বেশি পরিবর্তন হইলে। তাহলে পরিবর্তন কমাও ইনপুট, বাড়াও ইনপুট, এই হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো যে এই ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা কার জন্য সাবমিট করতে আমরা দেখলাম দুইটা ক্ষেত্রে দেখলাম এক্সক্লুশন দেওয়া আছে। একটা হলো সেবা প্রদানকারীর ক্ষেত্রে, আর একটা হলো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। তাহলে এখন এটা যত ধরনের এগুলো ছাড়া গুডস সাপ্লাই হবে সব ক্ষেত্রে এটা দরকার। কেউ 15% হারে ব্যাক পে করলেও দরকার, কেউ রিডিউস রেটে ব্যাক পে করলেও দরকার, কেউ এসআরওর মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত আপনার পণ্য সাপ্লাই দিলেও এই 4.3 সাবমিট করতে হবে। তাহলে এখানে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা পয়েন্ট বলে দেওয়া হয়েছে যে ওখানে যদি দেখেন আপনি 4.3-তে একটা কলাম আছে যে মূল্য সংযোজন করের বিবরণ। সো মূল্য সংযোজন কর বিবরণ যদি দিবেন তাহলে কোন খাতে কত খরচ হয় সেটা দিতে হয়। তো এটা সবগুলা আপনার দেওয়া একসাথে না, আলাদা আলাদা না দিয়ে আপনি একসাথে কিউমুলেটিভ ফিগারে দিতে পারবেন। এইটার একটা এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আরো ক্লিয়ার হবে। আজকের যে সময়, এই সময়টা দেখানো সম্ভব না, কারণ ওটার সাথে দেখাইতে হলে টোটাল কস্টিংটা সহ দেখাইতে হবে। সো এটা নেক্সট ক্লাসে দেখাবো, আমরা বলে রাখতেছি। সো ওখানে এই জন্য বলছে যে ট্রেডারদের ক্ষেত্রে আপনার এই ভ্যালুয়েশনের হেডগুলা একসাথে দেখাইতে পারবে। সো দিস আর দ্য প্রভিশনস রিলেটেড টু আপনার 4.3 ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন। সো এই হলো সেকশন 32, যেটা আপনার আমরা বলে থাকি মাদার সেকশন টু ডিটারমাইন দ্য ভ্যালু টু চার্জ ভিএটি। সো এই সেকশন 32-তে যদি আপনাদের পার্টিকুলার কোনো কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা অন্য সেকশনে যাব। এবং এই সেকশন 32-র সাথে আমরা ট্যাগ করে দেখলাম সেকশন 30, তো সেকশন 20 মানে ইম্পোর্ট অফ সার্ভিস মানে আন্ডার রিভার্স চার্জ মেকানিজম, সেকশন 20। তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি রেজ করেন, আদারওয়াইজ অন্য টপিকসে যাব। স্যার 4.3টা কি শুধু কোর্সের ক্ষেত্রে? হ্যাঁ, আমি বললাম যে সার্ভিসেস এর ক্ষেত্রে লাগবে না। হ্যাঁ, গুডসের ক্ষেত্রে এবং 100% এক্সপোর্টের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আবার 4.3 দিতে হয় না। তার মানে গুডসের ক্ষেত্রে হইলেও 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড সার্ভিস মানে যারা আপনার 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা, তাদের ক্ষেত্রে আপনার 4.3 এর ডিক্লারেশন দরকার নেই। যে আমরা এখানে নোট দিয়ে রাখছি যদি দেখেন, এই যে 100% export oriented industrial earning is not required to make such declaration in case of exportable or exported goods. থ্যাংক ইউ স্যার। আপনাদের কোনো কোশ্চেন নাই এটাতে, রাইট? 4.3, ওকে ফাইন। সো তাইলে আমরা এতক্ষণ ডিসকাস করলাম আপনার ডিটারমিনেশন অফ ভ্যালু অফ ট্যাক্সেবল সাপ্লাই ব্যাটের পার্সপেক্টিভে। সো সাপ্লিমেন্টারি ডিউটির পার্সপেক্টিভে আমরা ডিসকাশন করি নেই। তো সাপ্লিমেন্টারি ডিউটির পার্সপেক্টিভের ডিসকাশনটা আমার কাছে সময় আছে 10 থেকে 12 মিনিট, এটা সম্ভব হবে না। সো সাপ্লিমেন্টারি ডিউটির যেই আপনার প্রভিশনস গুলা, কি রেটে কোন বিলের উপর কিভাবে চার্জ হবে,
সেটা আমরা আজকের ক্লাসে শেষ করতে পারবো না। তার মানে দুইটা টপিকস এখান থেকে পরবর্তী আহ, আপনার ক্লাসের জন্য দরকার হবে। একটা হলো সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করা হবে সেটা। দ্বিতীয়টা হলো এই যে 4.3 এক্সাম্পলটা আমরা দেখব, হাউ আপনার ইট ইজ ফিল আপ এবং কোনটা কোন আইটেমের সাথে মানে কোন পার্টে যায়, ভ্যালুয়েশনের পার্টে কোনটা যায় আর আপনার ইনপুটের পার্টে কোনটা যায়, সেটা আমাদের টোটাল একটা এক্সেল বেসড এক্সাম্পল আছে, সেটা যেতে হবে। এত অল্প সময়ে ওই দুইটা সম্ভব না। তো এই জন্য আমার তাহলে ওই দুইটা ছাড়া কোন বেসের উপরে আপনার ব্যাট অ্যাপ্লিকেবল হবে, দ্যাট ইজ ক্লিয়ার, মানে প্রভিশনস ক্লিয়ার, ওইগুলা আপনাদের জাস্ট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা এক্সাম্পল বেসিসে ডিসকাশন। এখন আমরা আরেকটা টপিকসে খুব দ্রুত যাব, সেটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। হ্যাঁ, সো এটা আবার কি আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা আপনার এটা একটা গ্লোবালি এখন একটা কমন আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম এবং ভেরি ইম্পর্টেন্ট একটা আপনার প্রভিশনস বা প্ল্যাটফর্ম বলতে পারি। কেননা মনে করেন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, ফ্যাক্টরি স্টার্ট করলেন, ফ্যাক্টরি স্টার্ট করে দেখলেন যে আপনার যে প্রোডাক্ট না আপনি ম্যানুফ্যাকচার করতেছেন, এই প্রোডাক্টের আপনার ফ্যাক্টরিতে ক্যাপাসিটি আছে সাপোজ 500 টন, বাট দেখা গেল যে আপনার মার্কেট ডিমান্ড হলো 700 টন। তো তাইলে কি হলো যে আপনার 200 টনের আপনার ক্যাপাসিটি শর্ট আছে। এখন আপনাকে কি করতে হবে, এই 200 টনের মার্কেট যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে আপনাকে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াইতে হবে। এখন দুইটা পয়েন্ট হতে পারে যে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি এখন খুব দ্রুত বাড়ানো হয়তো আপনার পক্ষে সম্ভবই না, যে একটা আপনার এডিশনাল ফেসিলিটি করতে গেলে অ্যাটলিস্ট আপনার ক্যাপাবিলিটি থাকলেও, ক্যাপেক্স এর ইয়া থাকলেও, আপনার ক্যাপাসিটি থাকলেও আপনার কি করতে হবে, এটা তো করতে সময় লাগবে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যে ঠিক আছে আপনার এটা করাও সম্ভব না, আপনার হয়তো ক্যাপেক্স এর ক্যাপাবিলিটি নাই। তৃতীয় হইতে পারে যে না, এটা তো আসলে সিজনাল, যে ঠিক আছে একটা সিজন আসলে এটা এই এত জাম্পিং হয়, বছরে 2 মাস 3 মাস দেখা গেল যে আবার সিজন চলে গেলে আমার এত জাম্পিং নাই, তাইলে আমার এত কস্ট ইনকার করে আমি এডিশনাল প্রোডাকশন ক্যাপাসিটি আপনার এনহ্যান্স করে বেসিক্যালি কোনো প্রফিটেবিলিটি ইস্যু নাই, রাইট? আরো অনেকগুলো থাকতে পারে লজিক্যাল কনসেপ্ট, মানে ইস্যু আমি জাস্ট হাইলাইট করলাম এই 2 থেকে 3টা পয়েন্ট। এইরকম সিমিলার দেখা গেলো যে আরেকটা কোম্পানি আপনি যেই ধরনের বা যেই টাইপের প্রোডাক্ট আপনি ম্যানুফ্যাকচার করে বিক্রি করতেছে, তার হয়তো দেখা গেল যে এই ধরনের প্রোডাক্টের আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, কিন্তু দেখা গেলো তার ক্ষেত্রে উল্টা, তার দেখা গেলো যে আছে হয়তো 500 টন ক্যাপাসিটি প্রোডাকশন, তার হয়তো মার্কেট ডিমান্ড আছে 200 টন ক্যাপাসিটি, তার কি হয় 300 টন ক্যাপাসিটি আইডিয়াল পড়ে থাকে, তার মানে তার ব্যবসার অবস্থা খারাপ। তো এখন এই দুইটা যদি ইন্টিগ্রেটেড করা যায়, একজনের শর্টেজ, হ্যাঁ, আর একজনের এডিশনাল ক্যাপাসিটি, তাহলে কি হয়, এটা একটা আপনার সিনক্রোনাইজেশন হয়, রাইট? তাইলে আপনার আহ, এই যে সিস্টেমটা, একজনের প্রোডাকশন ক্যাপাসিটি এক্সেস আর একজনের শর্টেজ, এই দুইটা এই ধরনের অ্যাক্টিভিটিটাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যারেঞ্জমেন্ট। সো ওখানে যে গুডসটা ম্যানুফ্যাকচার করে, যেহেতু কন্ট্রাক্টের এগেনস্টে পার্টিকুলার আপনার টার্মস এন্ড কন্ডিশনের এগেনস্টে, তাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার। তার মানে আপনার চুক্তিভিত্তিক উৎপাদক, বাংলায় যদি আপনি ডেফিনেশনটা দেখেন, আপনার রুলসে এই ডেফিনেশনটা দেওয়া আছে, রুল 2 এর হতে ওখানে আপনার বলা আছে বাংলা চুক্তিভিত্তিক উৎপাদক। তাহলে এই চুক্তিভিত্তিক উৎপাদক আর একজনের গুডস আন্ডার কন্ট্রাক্ট চুক্তির বেসিসে ম্যানুফ্যাকচার করে সাপ্লাই করে। তাহলে এখানে এই কিভাবে এই অপারেশনটা রান করবে, এর জন্য একটা স্পেসিফিক জেনারেল অর্ডার আছে, জেনারেল অর্ডার 14, যেটা 2020 সালের নভেম্বরে ইস্যু করা। সো ওখানকার বেসিসে ওই বেসড অন জেনারেল অর্ডার, ওখানে ফার্স্টেই একটা আপনার কন্ডিশন আছে যে দুইজনের মধ্যে কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে আপনার
দুইজনের মধ্যে কি থাকতে হবে, একটা কন্ট্রাক্ট থাকতে হবে। কন্ট্রাক্ট বিটুইন দ্য ব্র্যান্ড ওনার অফ দ্য গুডস and the contract manufacturer is to be executed in accordance with the Contract Act 1872. এখানে ব্র্যান্ড ওনার এন্ড দ্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, ব্র্যান্ড ওনার হলো পণ্যের মালিক, স্বত্বাধিকারী, যে আর গুডস শর্ট আছে তার ফ্যাক্টরিতে প্রোডাকশন করার দরকার, তারকে বলা হচ্ছে ব্র্যান্ড ওনার, স্বত্বাধিকারী। মানে তার ব্র্যান্ড ওনার মানে তার ব্র্যান্ডের গুডস তো ম্যানুফ্যাকচার হচ্ছে আর এক জায়গায়, তাহলে সে হলো ব্র্যান্ড ওনার, বাংলায় স্বত্বাধিকারী। আর যে গুডসটা ম্যানুফ্যাকচার করবে তাকে বলা হয় কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, আর বাংলায় চুক্তিভিত্তিক উৎপাদক। তো এই দুইজনের মধ্যে অবশ্যই এটা কন্ট্রাক্ট 1872 এর আন্ডারে এটা কন্ট্রাক্ট থাকতে হবে। তারপরে আপনার এই দুইজনের মধ্যে এখন কি হইতে পারে অ্যারেঞ্জমেন্ট, আমি যদি একটু বলি যে অ্যারেঞ্জমেন্ট আরো হইতে পারে, ঠিক আছে আপনি ব্র্যান্ড ওনার মানে পণ্যের মালিক, স্বত্বাধিকারী, আপনি সবকিছু র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল সবকিছু আপনি পারচেস করবেন, করে আপনি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে সাপ্লাই দিয়ে দেবেন, চুক্তিভিত্তিক উৎপাদককে। সে কি করবে, সে সব দিয়ে আপনার সাপ্লাইড এই র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল দিয়ে সে আপনার গুডসটা ম্যানুফ্যাকচার করবে, ম্যানুফ্যাকচার করে আপনাকে সাপ্লাই দিবে, আপনার গুডস আপনাকে সাপ্লাই দিবে। এটার এগেইনস্টে কি হবে, আপনি হয়তো তাকে পার ইউনিট প্রোডাকশনের জন্য একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে, তাকে পার ইউনিটের জন্য ওইভাবে পে করতে পারে। এটা একটা হতে পারে। দ্বিতীয় আরেকটা হতে পারে যে ঠিক আছে মেজর মেজর র মেটেরিয়াল গুলো আপনি আপনি ম্যানুফ্যাকচার বা পারচেস করবেন, করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে সাপ্লাই দিয়ে দিবেন। কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারে আরো কিছু যা র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল লাগবে সেগুলো সে পারচেস করে আপনাকে সাপ্লাই দিবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওই ক্ষেত্রে ওই যে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল যেগুলো ইউজ করছে সেটার কস্ট, প্লাস যে আপনার সাথে পার ইউনিটের কস্ট আছে, দুইটা মিলে যে কস্ট, সেই কস্টের বেসিসে আপনাকে ইনভয়েসেস করবে, আপনি বিং এ ব্র্যান্ড ওনার তাকে পেমেন্ট করে দিবেন। তাহলে এই যে দুইজনের মধ্যে যে একজন র মেটেরিয়াল সাপ্লাই দিবেন, আরেকজন ফিনিশ গুডস সাপ্লাই দিবে, এই দুইজনের মধ্যে এই সাপ্লাইটা হবে, নেওয়া দেওয়াটা হবে গুডসের, র মেটেরিয়াল বা ফিনিশ গুডসের 6.4 একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওই 6.4 আপনার ট্রান্সফার হবে। সেই ক্ষেত্রে কোনো ভ্যাট পে করতে হবে না, জাস্ট স্টক ট্রান্সফার হবে। আপনার ব্র্যান্ড ওনার স্টক, র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল ট্রান্সফার করে দিবে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে 6.4-এ, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আবার গুডসটা ম্যানুফ্যাকচার করে আপনার 6.4-এ গুডসটা ট্রান্সফার করে দিবে টু ব্র্যান্ড ওনারকে। এবং এই ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রেই আপনার ব্র্যান্ড ওনার বিফোর সাপ্লাই তাকে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আপনার সাবমিট করতে হবে, এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকেও বিফোর সাপ্লাই টু ব্র্যান্ড ওনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট 4.3 সাপ্লাই দিতে হবে। এবং এই যে ব্র্যান্ড ওনার যে টাকাটা পাবে, এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যে টাকাটা পাবে এগেইনস্ট সার্ভিস চার্জ, সেটার জন্য কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ট্যাক্স ইনভয়েস ইস্যু করবে 4.3-তে। সো এখানেই এই যে যা বললাম, এখানে এই ব্র্যান্ড ওনার কি কি করতে হবে এটা এখানে ডিফাইন করা আছে, এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার কি কি করবে এটা এই স্লাইডে ডিফাইন করা আছে। তো আমি যা বললাম সেগুলাই এখানে আপনার সুন্দরভাবে লেখা আছে। এই হলো আপনার রিলেশন, অপারেশন ইন বিটুইন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার এন্ড ব্র্যান্ড ওনার। এবং প্রত্যেকেই ব্র্যান্ড ওনার এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার তারা কি করতে পারবে, ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে অ্যাজ পার প্রভিশনস অফ দ্য ল। এবং এই দুইজনকেই আপনার পার্টিকুলারলি ব্যাটের রেকর্ডস মেনটেন করতে হবে, দুইজনেরটা সেপারেটলি। এবং তাদেরকে আপনার এই যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, এই যে ব্র্যান্ড ওনার, তার ব্র্যান্ড ওনার গুডস সাপ্লাই করতেছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারকে, র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস, ব্র্যান্ড ওনার আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার গুডস ম্যানুফ্যাকচার করে আপনার সাপ্লাই করতেছে আবার ব্র্যান্ড ওনারকে। এই যে হিসাবটা, এই হিসাবটাকে স্পেসিফিক্যালি আমাদের ব্যাটের যে পারচেস সেলস, এটার বাইরেও অন্য সেপারেট রেজিস্টারের মাধ্যমে রাখতে হবে, কারণ ওইগুলা পারচেস সেলস এর সাথে ম্যাচ হবে না। সেটা কারণে বলা হয়েছে যে ওই ধরনের রেকর্ডস দুইজন রাখবে। যেন এখানে বলা হয়েছে, দেখেন the brand owner shall preserve information relating to sending input to the contract manufacturer through 6.4 in separate register in addition to the BAT books or of records, and it will be considered as a commercial documents. এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এই সেম কথাই বলা হয়েছে, the contract manufacturer shall preserve information relating to collecting input through BAT 6.4 and dispatch goods
manufacturer under contract to the brand owner in separate register in addition to the books of records, and it will be considered as a commercial documents. তার মানেটা হলো এই দুইজনের পারচেজ সেলস যে ব্যাটের প্রেসক্রাইব ফর্ম আছে এগুলো ছাড়াও এই দুইজনের স্টক ট্রান্সফার স্টক মুভমেন্টের যে হিসাবটা সেটা সেপারেট রেজিস্টারে মেনটেন করতে হবে এবং দ্যাট উইল বি কনসিডার্ড এজ এ কমার্শিয়াল ডকুমেন্ট পার্ট অফ দ্য বিডি রেকর্ডস. So this is the provisions related to contract manufacturing operation by arrangement. আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা রেজ করতে পারেন, আদারওয়াইজ দিস ইজ দ্য প্রভিশনস রিলেটেড টু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার. এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? তো আপনাদেরকে তো পড়ায় খুব ভালো লাগতেছে যে কোনো কোশ্চেন রেজ করতেছেন না, আমার কোনো চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। স্যাম্পলিংটা স্যাম্পলিং যেটা আছে আগে যেটা ছিল আগে 50,000 এখন 20,000 হয়েছে না? আগে ছিল 20,000 এখন 50,000 হয়েছে। ও আর 50 বাড়ছে আর হয়েছে, ঠিক আছে, বাড়াটাই দরকার ছিল। কারণ আসলে 50,000 তো কম হয়ে যায়, কারণ একটা যদি আপনি ফার্মাসিউটিক্যালস ধরেন বা এরকম বড় লেন্থের কোনো ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান যদি তার পণ্যটাকে যদি স্যাম্পলিং বেসিস ছাড়া তো তার মার্কেট এক্সপানশন করতে পারবে না। সেখানে 50,000ও আসলে খুব একটা বড় ফিগার না। তা তো অবশ্যই obvious. তো স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার 6.4 এর সাথে কি 6.3 কি দিতে হবে স্যার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে? কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে তো 6.3 দিতে অবশ্যই হবে। আমি কি বললাম যে গুডসের স্টকের মুভমেন্ট বা গুডসের মুভমেন্ট হবে 6.4 এ, যখন ব্র্যান্ড ওনার র মেটেরিয়াল প্যাকিং মেটেরিয়াল কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারকে সাপ্লাই দিবে তখন ওইটার জন্য 6.4 ইস্যু করবে, কোনো ব্যাট পে করতে হবে না। আবার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার যখন গুডস ম্যানুফ্যাকচার করে ব্র্যান্ড ওনারকে সাপ্লাই দিবে তখন 6.4 এ সাপ্লাই দিবে। ইন এডিশন টু দ্যাট আপনার কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আপনার কি করবে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আপনার ওই যে তার সার্ভিস চার্জ পাবে সেটার জন্য আপনার 6.3 ইস্যু করবে। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে এটা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার পার্ট, এখানে লেখা আছে শ্যাল ইস্যু ট্যাক্স ইনভয়েস ফলোইং প্রভিশনস অফ সেকশন 33 এগেইনস্ট কনসিডারেশন রিসিভেবল অর রিসিভড টুয়ার্ডস সাপ্লাই অফ গুডস টু দ্য ব্র্যান্ড ওনার। স্যার এটা কি একটা ট্যাক্স পিরিয়ডে একবারই দিবে নাকি একাধিকবার দিতে পারবে? পিরিয়ডে একটা দিবে সেই ধরনের কোনো ইস্যু নাই, আপনার একাধিক হতে পারে, নট এন ইস্যু। থ্যাংক ইউ স্যার। সো এই পর্যন্ত আজকে ডিসকাশন। নেক্সট ইয়ার ক্লাসে আমরা শুরু করব সাপ্লিমেন্টারি ডিউটি আর এক্সাম্পল অফ 4.3 নিয়ে, তারপর রেস্ট অফ দ্য টপিকসে আমরা যাব। ওকে, ঠিক আছে, কি করে দিলে? ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।